আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম কে ড্রামা রিসোল্ডের দ্য ভিলেজার্স কোরিয়ান ড্রামা মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশনে লিংকে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম সেই লোকটি বলে, তোমারও উচিত এসবের পেছনে সময় নষ্ট না করা। এই বলে সেই কলিগ চলে যাওয়ার পর লি সেখানে সুমিনকে দেখতে পায়। এরপর লি সুমিনকে বলে যে সে হ্যানার জন্য থানের রিপোর্ট জমা দিয়েছে, তাই সুমিন এখন নিশ্চিন্তে তার লেখাপড়া চালিয়ে যেতে পারে। সে যেন আর ভুল করেও এসবে নিজেকে না জড়ায়। কিন্তু সুমিন তখন তাকে বলে পুলিশ কিছুই করবে না, আর এভাবে হ্যানাকে খুঁজেও পাওয়া যাবে না, কারণ এভাবে অনেকেই হারিয়েছে কিন্তু আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। কিন্তু লি তখন তাকে বলে, আমি তোমাকে যা বলছি সেটা শোনো, তোমাকে আর কাউকে নিয়ে চিন্তা করতে হবে না। সেদিন রাতে তোমার সঙ্গে কত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, তোমার কি আমার কথা মনে আছে? তাই তুমি হ্যানার সন্ধান বন্ধ করো। কিন্তু সুমিন তখন লিকে বলে, আচ্ছা স্যার, যদি হ্যানা আপনার নিজের মেয়ে হতো তাহলে কি আপনি আমাকে এই একই কথাই বলতেন? এই বলে সুমিন সেখান থেকে রাগ করে চলে যায়। তবে সুমিনের শেষ কথাটি একদম লিয়ের মনে গেঁথে যায়, আর সে এখানে এই বিষয়টি নিয়ে চিন্তা করতে থাকে। অন্যদিকে লুমিনকে অনেক বড় একজন পুলিশ অফিসার ফোন দেয়, আর সে লুমিনকে অনেক বকাবকি করতে থাকে, কারণ লুমিন হ্যানার রিপোর্টের ফাইলটি জমা দিয়েছে। অফিসার লুমিনকে দ্রুত ফাইলটি তুলে নিতে বলে। তবে অফিসারের কথা শুনে এটা তো এখানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিল যে এসবের পেছনে অনেক বড় কোনো রহস্য আছে, যেটা পুলিশ ডিপার্টমেন্টও পর্যন্ত লুকোতে চাইছে। অন্যদিকে সুমিন যখন স্কুলের একটি বেঞ্চে মন খারাপ করে বসেছিল, ঠিক তখনই তার কাছে পার্সি এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আর সে সুমিনকে পার গাড়িতে করে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসতে চায়। সুমিনও তখন তার সঙ্গে চলে যায়। এদিকে লিবার যখন স্কুলের ওয়াশরুমের সামনে ছিল, তখন সে সেখানে কয়েকজন মেয়েকে স্মোক করতে দেখে। সে তখন মেয়েগুলোকে বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর ঠিক তখনই সে এখানকার লেডিস ওয়াশরুমে একটি ক্যামেরা দেখতে পায়, যেটা কিনা একটি হিডেন ক্যামেরা ছিল, আর খুবই সূক্ষ্মভাবে এখানে লাগানো ছিল। লি তখন সেখান থেকে ক্যামেরাটি খুলে ফেলে। কিন্তু এমন সময় লিকে প্রিন্সিপাল ফোন দিয়ে তার কাছে ডাকে। লি তখন প্রিন্সিপালের কাছে গিয়ে তাকে ওয়াশরুমে সেই ক্যামেরার ব্যাপারে বলতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় প্রিন্সিপাল তার উপর রেগে গিয়ে বলে, শুনলাম মিসিং স্টুডেন্টের ব্যাপারে তুমি একটু বেশি নাক গলাচ্ছ। তুমি একজন স্পোর্টস টিচার, তাই তুমি তোমার নিজের দায়িত্ব পালন করো, আর এসব গোয়েন্দাগিরি করা বন্ধ করো। কারণ যদি পুলিশ এই সমস্ত মিসিং মেয়েদের ব্যাপারে তদন্ত করে তাহলে আমাদের স্কুলেরই বদনাম হবে, কারণ এই বয়সী মেয়েরা আবেগে পড়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়, আর বাহিরে এটা জানাজানি হলে আমাদের স্কুলেরই তো বদনাম। তাই এসব ফালতু মেয়েদের জন্য আমাদের স্কুলের বদনাম করো না। এখন লি এসব শুনে শুনে প্রিন্সিপালকে আর ক্যামেরার ব্যাপারে কিছুই বলে না। তবে সে লুকিয়ে লুকিয়ে সে ক্যামেরার ফুটেজগুলো বের করে দেখে, আর সে জানতে পারে যে এই ক্যামেরাটি আসলে আর্ট টিচার পার্সি লাগিয়েছিল, যে কিনা মূলত তার পাশের ডেস্কই বসে। এবার লি সুমিনের ব্যবহার করা ল্যাপটপটি ওপেন করে, আর সে এখানে সুমিন এবং পার্সির একটি চ্যাটিং দেখতে পায়, যেটা কিছুক্ষণ আগেই তারা করেছে। তাদের কনভারসেশন দেখে বোঝা যাচ্ছিল যে সুমিন পার্সির সঙ্গে কোথাও যাচ্ছে। এবার লি সেখানকার চ্যাট লিস্টে হ্যানার নাম্বারও দেখতে পায়। এবার লি যখন পার্সির সাথে হ্যানার সেই চ্যাটিংগুলো ওপেন করে, তখন সে সেখানে শেষ চ্যাটিং সেদিন রাতে দেখতে পায়, যেদিন রাতে হ্যানা মিসিং হয়েছিল। সেদিন রাতে হ্যানা আসলে পার্সিকে নক দিয়ে তাকে পিক আপ করতে বলেছিল। এইসব কনভারসেশন দেখে লি বুঝতে পারে যে মূলত এই মেয়েগুলোর মিসিংয়ের পেছনে পার্সিরই হাত আছে। লি তখন সঙ্গে সঙ্গে সুমিনকে ফোন দেয়, যেখানে এখন পার্সির সঙ্গে বসেছিল। লি তখন সুমিনকে বলে, তুমি শুধুমাত্র চুপচাপ আমার কথাগুলো শোনো। আমি জানি এখন তুমি কার সাথে আছো। আমি সব কিছুই বুঝে ফেলেছি। আমি স্কুলের লেডিস ওয়াশরুমে একটি ক্যামেরা পেয়েছি, যেটা পার্সি সেট করেছিল। আর হ্যানা যেদিন রাতে হারিয়ে গিয়েছিল, সেদিন রাতে হ্যানাকে পার্সি তার গাড়ি দিয়ে পিক আপ করতে এসেছিল। পার্সি আসলে কোনো ভালো মানুষ নয়। লিয়ের এসব কথা শুনে সুমির বুঝতে পারে যে তাকে এখনই সতর্ক হয়ে যেতে হবে। এরপর সুমিন লুকিয়ে লুকিয়ে লিকে দ্রুত তার লোকেশন পাঠিয়ে দেয়। এমন সময় সুমিনের পার্সির কারে থাকা একটি চাবির রিংয়ের দিকে চোখ যায়, যেটা কিনা বাটারফ্লাই শেপের ছিল। এতে সুমিন একদম নিশ্চিত হয়ে যায় যে এটা হয়তো হ্যানার কিচেন। তবে পার্সি এখানে বুঝে ফেলেছিল যে সুমিন হয়তো কিছু একটা জানতে পেরেছে, তাই সে সুমিনকে সেখানে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এইদিকে লি লোকেশন ফলো করে দেখতে পায় যে সুমিন এখন পার্সির ফ্ল্যাটে আছে, তাই সে দ্রুত সেদিকে যেতে থাকে। অন্যদিকে পার্সি সুমিনের হাত মুখ বেঁধে ফেলেছিল। এবার সুমিন সেখানে হ্যানার মোবাইল দেখতে পায়। এতে সে একদম নিশ্চিত হয়ে যায় যে হ্যানার মিসিংয়ের পেছনে পার্সি দায়ী।
পার্সি এবার এখানে সুমিনকে বাজেভাবে স্পর্শ করছিল, আর পার্সির কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছিল যে পার্সি আসলে একজন সাইকো। সে মেয়েদের জীবন নিয়ে খেলতেই পছন্দ করে। তবে ঠিক এমন সময় সেখানে লি চলে আসলে পার্সির শব্দ পেয়ে দ্রুত সুমিনকে লুকিয়ে ফেলার চেষ্টা করছিল। তবে ততক্ষণে লি দরজার কাছে এসে সুমিনকে দেখে ফেলেছিল, আর পার্সি যখন এখানে লিকে দেখতে পায় তখন সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে লি এখানে এক ঘুষি দিয়ে বারের দরজা ভেঙে ফেলে, আর সে ভেতরে এসে পার্সিকেও মারতে শুরু করে। পার্সি সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চায়। এরপর লি তখন পার্সিকে জিজ্ঞাসা করে যে হ্যানা কোথায়। পার্সি বলে যে হ্যানার ব্যাপারে সে কিচ্ছু জানে না। লি তখন তাকে হ্যানার মোবাইল দেখিয়ে বলে, তুই হ্যানার ব্যাপারে কিছু জানলে তোর কাছে তার মোবাইল কিভাবে আসলো। পার্সি তখন সেখানে সবকিছু খুলে বলে। সে বলে যে কয়েকদিন আগে হ্যানা তাকে মেসেজ করেছিল তাকে পিক আপ করার জন্য। এরপর সে যখন তার গাড়ি নিয়ে হ্যানাকে পিক আপ করতে যায় তখন সে হ্যানাকে অনেক আতঙ্কিত অবস্থায় মিউজিক দেখতে পায়, আর হ্যানা শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। মনে হচ্ছিল কেউ তার উপর টর্চার করেছে। তবে কিছুক্ষণ পর হ্যানার কাছে একটি ফোন আসে। হ্যানা তখন পার্সিকে মাঝ রাস্তাতে তাকে ড্রপ করে দিতে বলে এবং বলে যে তাকে আরও কেউ একজন পিক আপ করতে আসছে। তাই পার্সি তাকে একটি পেট্রোল পাম্পের কাছে ছেড়ে সেখান থেকে চলে যায়। তবে কিছু দূর যাওয়ার পরই পার্সির জন্য দুশ্চিন্তা হতে থাকে। এজন্য সে আবারও ফিরে আসে, কিন্তু তখন সেখানে হ্যানা ছিল না। তাই পার্সি তখন পেট্রোল পাম্পের ওয়াশরুমে তাকে খুঁজতে যায়, আর সেখানে এসে হ্যানার মোবাইল ফোনটি খুঁজে পায়। এসব শুনে লি তখন তাকে বলে, তোর কথা যদি সত্যিই হয়ে থাকে তাহলে তুই পুলিশকে জানিসটা কেন। পার্সি তখন তাকে বলে, আমি অনেক কষ্ট করে আর্ট টিচারের জবটি খুঁজে পেয়েছি। এখন আমার নাম যদি কোনো মেয়ের সাথে জড়িয়ে যায় তাহলে আমার চাকরিতে সমস্যা হতো, এজন্য আমি চুপ ছিলাম। পার্সি এখানে লিকে আরও জানায় যে সে হ্যানাকে ভালোবাসত। তারপরও লি আর পার্সির ওপর সন্দেহ হচ্ছিল, কারণ লি স্কুলের ওয়াশরুমে পার্সির একটি ক্যামেরা পেয়েছিল। তাই লিসিকে তখন পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু এত কিছু হওয়ার পরও পুলিশ তার কথা সিরিয়াস নিতেই চাইছিল না। আর এই ব্যাপারে যখন লি প্রতিবাদ করে তখন পুলিশ অফিসার লিকে বলে যে তাদের কি করতে হবে না করতে হবে সেটা তাকে বলতে হবে না, তাদের কাজ তারা দেখে নেবে। এবার লি তখন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এসে লুমিনের সঙ্গে লুকিয়ে কথা বলে। সে লুমিনকে বলে তাকে একটি ইনফরমেশন এনে দেওয়ার জন্য যে হ্যানার মোবাইলের লাস্ট কল কার ছিল, কারণ সেই মূলত হ্যানাকে পিক আপ করার জন্য পেট্রোল পাম্পের সামনে এসেছিল। কিন্তু লুমিন তাকে বলে যে তার পক্ষে হ্যানার ব্যাপারে কোনো তথ্যই সংগ্রহ করা সম্ভব নয়, কারণ তাদের অফিসার তাকে এটা কোনোভাবেই করতে দেবে না। এদিকে অফিসার এখানে জ্যানোস টমক সেই বারের ওনারকে ফোন দেয়, আর সে আজকে সমস্ত ঘটনা খুলে বলে যে লি আজকে থানায় এসে কি বলে গিয়েছে আর এই কয়েকদিন কি ঘটেছে। এরপর সেই বার ওনার তখন পাওলের কাছে যায়, যে কিনা ইলেকশনে দাঁড়িয়েছে। পাওল তখন বার ওনারকে অনেক জোরে একটি থাপ্পড় দিয়ে বলে যে ইলেকশনের সময় সে কোনো ধরনের ঝামেলা যায় না। এবার পরের দিন সকালে সুমিন যখন স্কুলে আসে তখন সে হ্যানার ব্যাপারে নতুন আরেকটি পোস্টার বানিয়ে সমস্ত জায়গাতে লাগিয়ে দেয়, যেখানে সে হ্যানার কিডন্যাপার হিসাবে তাদের আর্ট টিচার পার্সের ছবি লাগিয়ে দেয়। আর স্কুলে সবাই যখন এই ব্যাপারে জানতে পারে তখন স্কুলে এই বিষয়টি নিয়ে একদম আলোচনা শুরু হয়ে যায়। এদিকে লি এই বিষয়টি নিয়ে সুমিনের উপর ভীষণ রেগে যায়, আর সে সুমিনকে বলে, তোমাকে বারবার বলেছি এসব থেকে দূরে থাকতে, এভাবে চলতে থাকলে তুমি কখনোই তোমার জীবনে এগিয়ে যেতে পারবে না। এবার লিকে সেদিন স্কুলে চেয়ারম্যান পাওল ডাকে, আর সে লিকে তার বেতন দিয়ে বলে, এই স্কুলে তোমার চাকরি আজ থেকেই শেষ, তোমাকে আর এখানে আসতে হবে না। কিছু কিছু জিনিস সকলের ভালোর জন্যই হয়, তোমার চাকরি চলে যাওয়াটা তোমার জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। লি এতে বেশ ভালোভাবেই বুঝতে পারে যে এখানে অনেক বড় কোনো রহস্য আছে, তা না হলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে কেন। নিশ্চয়ই সে হ্যানার কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করেছে সেই জন্য। অন্যদিকে সুমিন এখনও হ্যানাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। এদিকে হঠাৎ করেই লিয়ের কাছে লুমিনের ফোন আসে। লুমিন একটি লোকেশন দিয়ে দ্রুত লিকে সেখানে আসতে বলে, আর লি সেখানে পৌঁছলেই দেখতে পায় যে শহরের একটি নদীর মধ্যে হ্যানার লাশ পাওয়া গিয়েছে। এটা দেখতে পেয়ে লি অনেক কষ্ট পায়। এদিকে খবর পেয়ে সুমিন সেখানে দৌড়ে আসে চোখের সামনে যখন নিজের সবচেয়ে প্রিয় বান্ধবী লাশ দেখতে পায় তখন সে এটা কোনোভাবেই মানতে পারছিল না। সে সেখানে প্রচণ্ড কাঁদছিল। তবে লে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আর হ্যানার প্রতি সুমিনের এমন ভালোবাসা লিয়ের মনে দাগ কেটে যায়। অন্যদিকে হ্যানার দাদিও এই নিউজটি শুনতে পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, তাই সে এখন হসপিটালে ভর্তি ছিল। এরপর লি এবং সুমিন গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে লুমিন লুকিয়ে লুকিয়ে দুজন সিনিয়র পুলিশ অফিসারের কথোপকথন শুনছিল, আর এখানে তাদের কথোপকথন শুনে সে বুঝতে পারে যে তারা এখানে যেভাবেই হোক হ্যানার হত্যাকাণ্ডকে থামাচাপা দিতে চাইছে। এতে যেন লুমিনের বিবেক নাড়া দিয়ে ওঠে। তাই লুমিন তখন সাহস করে পুলিশ স্টেশনে চলে যায়, আর সে হ্যানার মোবাইলটি চুরি করে তার একজন বন্ধুর কাছে নিয়ে আসে, যে কিনা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করে। তো সে তখন হ্যানার ফোনটিকে অন করে ফেলে,
এরপর তারা কল লিস্ট চেক করে দেখতে পায় যে হ্যানার মোবাইলে লাস্ট কলটি এসেছিল বস নামক একটি নাম্বার থেকে। লুমিন এতে বুঝতে পারে না যে এই বস আসলে কে। এবার লুমিন যখন তার চ্যাট লিস্ট চেক করে তখন সে দেখতে পায় হ্যানা ইজাবেলা নামক কাউকে মেসেজ করেছিল, আর মেসেজটিতে হ্যানা ইজাবেলার কাছে সাহায্য চাইছিল। এবার লুমিন লিকে ফোন করে সবকিছু বলে দেয়। সে তাকে ইজাবেলার কথাও জানায়, আর ইজাবেলার নাম শুনে লিয়ের মনে পড়ে যায় যে ইজাবেলা সেই জানোস বারেরই কেউ। এদিকে লুমিন লিয়ের সঙ্গে কথাই বলছিল, কিন্তু ঠিক তখনই কয়েকজন লোক এসে লুমিনকে মেরে অজ্ঞান করে ফেলে, আর তার কাছ থেকে হ্যানার মোবাইলটি নিয়ে যায়। এদিকে সবকিছু শুনে লি খুব ভালোভাবে বুঝতে পারে যে হ্যানাকে ন্যায় বিচার দিতে হলে এবার লিকে একাই মাঠে নামতে হবে। তাকে একদম ঘটনার গভীর থেকে গভীরতর স্তরে যেতে হবে। লি তখন সোজা চলে যায় জানুস বাড়ি, আর সেখানকার একজন লোক লিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বার্নারকে ফোন দেয় এবং তাকে লিয়ের ব্যাপারে জানায়। এদিকে লি সোজা চলে যায় ইজাবেলের কাছে। এরপর সে ইজাবেলাকে হ্যানার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ইজাবেলা তাকে প্রথমে কোনো কিছুই বলতে চাইছিল না। লি বুঝতে পারে যে ইজাবেলা কিছুটা ভয় পাচ্ছে। লি তখন ইজাবেলাকে জানায় যে হ্যানাকে হত্যা করা হয়েছে, আর একটি নদীতে হ্যানার লাশ পাওয়া গিয়েছে। হ্যানার মৃত্যুর খবর শুনে ইজাবেলার অনেকটা খারাপ লাগে। সে তখন লিকে যা কিছু জানে সেটা বলতে শুরু করে। সে এখানে বলে, আসলে যেদিন রাতে হ্যানা কিডন্যাপ হয়েছিল সেদিন রাতে তার একটি পার্টিতে গান গাওয়ার কথা ছিল, যেটা কেনা ছিল একটি প্রাইভেট পার্টি। আর সেই পার্টিটি ছিল পাওয়ালের ফার্ম হাউজে, যেখানে পাওয়ালের সাথে আরও অনেক বড় বড় ব্যক্তিরা ছিল। সেই সাথে জানোস বার্ডেরও ওনার ছিল। হ্যানা সেই পার্টিতে সুন্দরভাবে গান করছিল, কিন্তু ঠিক এমন সময় হ্যানাকে হ্যানার দাদি ফোন দিয়ে জানায় যে সে খুবই অসুস্থ। হ্যানা তখন তাকে বলে যে সে কিছুক্ষণের মধ্যেই তার কাছে যাবে। এরপর হ্যানা পাওয়ালের কাছে এসে তার দাদির অসুস্থতার ব্যাপারটি জানায়, আর সে আজ একটু তাড়াতাড়ি যেতে চায়। এমনকি হ্যানা এখানে পাওয়ালকে এটাও বলে, আসলে স্যার আমি আপনাকে চিনি, আপনি যে স্কুলে চেয়ারম্যান আমি সেখানেই লেখাপড়া করছি। এখন কথা শুনে পাওয়াল কিছুটা ঘাবড়ে যায়, কারণ তার সেক্রেটারি তার স্কুলের একজন মেয়েকে পার্টিতে নিয়ে এসেছে, তাও আবার তার ফার্ম হাউজের প্রাইভেট পার্টিতে। এখন এই নিউজটি যদি পুরো স্কুলে জানাজানি হয়ে যায় তাহলে তো তার সুনাম নষ্ট হবে। তাছাড়া এর প্রভাব তার নির্বাচনেও পড়তে পারে। তাই পাওয়াল তখন তার সেক্রেটারিকে বকাঝকা করে সে সোজা হ্যানার কাছে চলে আসে, আর সে হ্যানার সঙ্গে জোর করে বাজে কাজ করার চেষ্টা করে। কিন্তু হ্যানা কোনো মতে তাকে আঘাত করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন পাওয়াল এবং তার লোকেরা বার্নারকে বলে যে যেভাবেই হোক সে যেন হ্যানাকে ধরে নিয়ে আসে। বার্নার তখন ইজাবেলাকে নিয়ে বাহিরে চলে আসে, আর সে একটু দূরে এসে হ্যানাকে ফোন দিয়ে বলে, পার্টিতে তুমি এমন ঝামেলা কেন করেছো? আচ্ছা, যা হবার তা হয়েছে, তুমি ওয়েট করো, আমি তোমাকে পিক আপ করতে আসছি। আর এসব কিছু দূরে বসে ইজাবেলা শুনতে পায়। এবার ইজাবেলা লিকে বলে যে সে হ্যানার ব্যাপারে শুধু এইটুকুই জানে। এখন এসব কথা শুনে লি বুঝতে পারে যে হ্যানার সাথে লাস্ট ডে বস নামক ব্যক্তিটির কথা হয়েছিল আসলে সে ক্লাবেরই ওনার। এবার লি তখন সোজা বারের সামনে চলে যায়। তবে ততক্ষণে সে তার কয়েকজন ভাড়া করা গুন্ডাকে সেখানে নিয়ে এসেছিল। তারা সবাই মিলে তখন লিয়ের ওপর হামলা শুরু করে দেয়, কিন্তু লি যেহেতু একজন বক্সিং চ্যাম্পিয়ন ছিল তাই ফাইট করা তার কাছে কোনো ব্যাপার ছিল না। লিয়ের শক্তির সাথে তারা কেউই পেরে ওঠে না। এরপর সবাইকে মারধর করে লি ক্লাব জারকে বলে, তুই আমাকে সত্যি করে বল, তুই কি হেনাকে মেরেছিস? তা না হলে তোকে আমি মেরেই ফেলবো। ক্লাব ওনার বলে যে সে হেনাকে মারেনি। সে এখানে লিকে সেদিন রাতের ঘটনা খুলে বলে। সে বলে যে সে তার গাড়ি নিয়ে পেট্রোল পাম্পের কাছে হেনাকে পিক আপ করতে গিয়েছিল, কিন্তু সে হেনাকে সেখানে না পেয়ে তাকে খোঁজার জন্য সেখানকার বাথরুমে চলে যায়। আর বাথরুমের একটি দরজা খুলে সে সেখানে হেনার লাশ দেখতে পায়। সেই সময় হেনাকে কালো পোশাক পরা একজন লোক চেপে ধরেছিল। এরপর সেই লোকটি যখন উপরের দিকে তাকায় তখন ক্লাব ওনার তাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ সে তাকে চিনতে পেরেছিল। আসলে সে আর কেউ নয়, বরং স্কুলের আর্ট মিউজিক টিচার পার্সিই ছিল। অর্থাৎ সেদিন পার্সি লিকে যা কিছু বলেছিল সবকিছুই মিথ্যে ছিল। ক্লাব ওনার তখন তাকে আরও ঘটনা বলতে শুরু করে। সে বলে যে সঙ্গে সঙ্গে সে পাওয়েলকে ফোন দিয়ে সমস্ত কথা জানিয়েছিল, তবে পাওয়েল তাকে সমস্ত ঘটনায় দ্রুত চামাচাপা দিতে বলে, কারণ পার্সি আসলে পাওয়েলেরই সন্তান। এসব জানতে পেরে লি তো একদম অবাক হয়ে যায়। এদিকে পার্সি এবার সুমিনকে কিডন্যাপ করে নিয়ে যায়। সে তাকে অচেনা একটি জায়গাতে নিয়ে আসে। সুমিন তো অনেক ভয় পেয়ে যায়। এরপর পার্সি সুমিনের সঙ্গে আবারও সাইকোর মতো আচরণ করতে থাকে, আর সে সুমিনের কাছে এসে তাকে স্পর্শ করার চেষ্টা করে। এদিকে লি সোজা পার্সির বাড়িতে
নিতে চলে আসে, তবে সেখানে পার্সি ছিল না। এমন সময় লি সেখানে পার্সির একটি ড্রয়িং দেখতে পায়, যেটা কিনা পার্সিদের ফার্ম হাউসে ছিল। সেখানে আবার ফার্ম হাউসটির অ্যাড্রেসও লেখা ছিল। তাই লি তখন সোজা সেদিকে যেতে শুরু করে। অন্যদিকে পার্সির কাছে পাওয়েল আসে, আর পাওয়েলের আওয়াজ শুনতে পেয়ে পার্সি সুমিনকে একটি দরজার পেছনে লুকিয়ে ফেলে। এবার পাওয়েল এখানে তার ছেলে পার্সির সঙ্গে কথা বলছিল, আর তাদের সমস্ত কথোপকথন শুনছিল সুমিন। তাদের কথোপকথন শুনে সুমিন বুঝতে পারে যে পার্সি আসলে শুরু থেকেই কোনো খারাপ মানুষ ছিল না, বরং তার বাবাই সবসময় তার সঙ্গে পশুর মতো আচরণ করত। ছোটবেলা থেকেই তার উপর সে নির্মমভাবে অত্যাচার করত, এবং অনেক সময় তো তাকে দিনের পর দিন একটি অন্ধকার ঘরের মধ্যে বন্দি বানিয়ে রাখত। আর এসব মানসিক অত্যাচারের কারণেই পার্সি ধীরে ধীরে একজন সাইকোতে পরিণত হয়েছে। এবার পাওয়েল আজকেও পার্সির উপর অনেক অত্যাচার করছিল, আর সে চিৎকার করে পার্সিকে বলছিল, তোর জন্য আমি বারবার মরতেও মরতে বেঁচে যাচ্ছি। যতদিন পর্যন্ত না ইলেকশন হচ্ছে ততদিন পর্যন্ত তোকে আমেরিকাতে থাকতে হবে। তুই স্কুলে টিচার হওয়ার পর সেখানকার স্টুডেন্টের সাথে রিলেশনে গিয়েছিস, আর তোর ওই আবর্জনাকে পরিষ্কার করতে গিয়ে আমি হেনাকে মেরেছি। এ কথা শুনে সুমিন একদম অবাক হয়ে যায়, কারণ আসলে হেনাকে পার্সি নয়, বরং পাওয়েল মেরেছে। আসলে সেদিন রাতে হেনার সঙ্গে পার্সিকে দেখার পর ক্লাব ওনার পাওয়েলকে ফোন করেছিল, তখন সঙ্গে সঙ্গে পাওয়েল সেখানে চলে আসে। তবে তখনও হেনা বেঁচে ছিল, আর পার্সি মূলত হেনার সঙ্গে দেখা করতে এসেছিল, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসতো। এবার পাওয়েল এখানে তার ছেলে পার্সির সঙ্গে অনেক অত্যাচার করে, আর এসব ব্যাপারে হেনা যেন কাউকে বলতে না পারে, সেজন্য সে একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে হেনার মুখ পেঁচিয়ে ফেলে, এবং পার্সির চোখের সামনে সে তাকে মেরে ফেলে, যাতে করে তাদের পেছনে কোনো প্রমাণ না থাকতে পারে। আর পার্সি তো তার বাবার ভয়ে এখানে কিছুই করতে পারে না, তখন থেকে সে সাইকো হয়ে মেয়েদের পিছু করতে থাকে এবং দেখতে চায় যে তার বাবা আর কি করতে পারে, নিজের সম্মান বাঁচাতে সে কত দূর যেতে পারে। এই জন্যই সে মূলত মেয়েদের ওয়াশরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। এদিকে এবার পাওয়েলের কাছে ইলেকশন কমিশনারের ফোন আসে, তাই সে তখন সেই জায়গা থেকে বেরিয়ে যায়। এদিকে সুমিন খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে পার্সি হানাকে না মারলেও সে এখন একজন সাইকো। তাই পার্সি যখন দরজা খুলে, সুমিন তখন সঙ্গে সঙ্গে তার চোখে একটি স্প্রে মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু মেইন দরজা বন্ধ থাকার কারণে সে একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এতে পার্সি ভীষণ রেগে যায়, আর সে পুরো রুমটির মধ্যে এক এক করে কাচের গ্লাস ভাঙতে শুরু করে। এরপর সে সুমিন যেই টেবিলটির নিচে ছিল সেই টেবিলটি উল্টিয়ে দেয়। সুমিন তখন ভয় পেয়ে দৌড়ানোর চেষ্টা করলে সেই কাচের টুকরোগুলো তার পায়ে ঢুকে গিয়ে সে সেখানে পড়ে যায়। ফলে তার গলার মধ্যে একটি কাচের টুকরো ঢুকে যায়। এতে সুমিন বেশ ভালোভাবেই আহত হয়ে যায়। এরপর পার্সি যখন সুমিনের কাছেই যাচ্ছিল, তখনই সেখানকার দরজা ভেঙে লি চলে আসে। তবে ততক্ষণে পার্সি লুকিয়ে পড়ে, আর সুযোগ পেয়ে পার্সি লিয়ের পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। কিন্তু লি এতটাও দুর্বল ছিল না, সে তার শরীর থেকে চাকু বের করে পার্সিকে ইচ্ছে মতো মারতে থাকে। এক পর্যায়ে সে তো তাকে মেরেই ফেলছিল, কিন্তু পার্সি তখন তার কাছে ক্ষমা চায়। এদিকে সুমিনের পরিস্থিতি দেখে লি দ্রুত সুমিনের কাছে আসে, আর ঠিক তখনই পার্সি আবারও তার উপর হামলা করে। লি বাগেতে তার উপর ভীষণ রেগে যায়, আর সে তাকে এবার অনবরত মারতেই থাকে। এমনকি সে তাকে প্রচণ্ড জোরে একটি ঘুষি দিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়, আর পার্সি তার মাথায় অনেক জোরে আঘাত পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে লি তাড়াতাড়ি করে সুমিনকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে নিউজে দেখানো হচ্ছিল যে পাওয়েল আজকে ইলেকশনে জিতে গিয়েছে, অর্থাৎ সে এখন কোচেন সিটের গভর্নর, তাই তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছিল। এদিকে লি কোনো মতেই সুমিনকে নিয়ে হসপিটালে চলে আসে, আর হসপিটালের টিভিতে যখন সে পাওয়েলের নিউজটি পায়, লির মধ্যে জেদ তৈরি হয়, কারণ লি হেরে যাওয়ার মতো মানুষ ছিল না। তাই লি তখন হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। এদিকে পাওয়েল তার জয় উদ্যাপন করে গাড়িতে করে তার বাড়ির দিকে ফিরছিল, কিন্তু এমন সময় মাঝপথে লি অনেক স্পিডে সেখানে চলে আসে। সে পাওয়েলের গাড়ির সামনে এনে তার গাড়িটি থামায়, তবে পাওয়েলের ড্রাইভার গাড়ি কন্ট্রোল করতে না পেরে একটি খাম্বার সঙ্গে গাড়িটি লাগিয়ে দেয়। এরপর লি সোজা চলে আসে পাওয়েলের কাছে। পাওয়েল তাকে দেখে বেশ ভয় পেয়ে যায়। সে তখন লিকে বলে, আমি এখন এই শহরের গভর্নর, আমার সঙ্গে লাগতে আসলে তোর পরিণতি খারাপ হবে। কিন্তু লি তখন এক ঘুষিতে তার গাড়ির জানালা ভেঙে ফেলে। এরপর সঙ্গে সঙ্গে দেখা যায় যে সেখানে লিয়ের বন্ধু লুমিন পুরো পুলিশ টিম নিয়ে সেখানে চলে আসে। আসলে লি এবার তার বুদ্ধি দিয়ে কাজ করেছিল। সে এবং লুমিন মিলে পাওয়েল এবং পার্সির বিরুদ্ধে যত প্রমাণ ছিল সেই সব কিছু জোগাড় করে অলরেডি মিডিয়ার হাতে তুলে দিয়েছিল, যার কারণে বাধ্য হয়ে পুলিশদেরকে এখন নিজেদের দায়িত্ব পালন করতেই হবে। এদিকে পুরো দেশে পাওয়েলের এসব অপকর্ম ভাইরাল হয়ে যায়, আর পাওয়েল এবং পার্সিকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে ফেলা হয়। সেই সাথে এখানকার পুলিশ স্টেশনের বড় অফিসার এবং তার টিমের প্রত্যেকটি লোককেও অ্যারেস্ট করে ফেলা হয়, কারণ তারাও পাওয়েলের সঙ্গে জড়িত ছিল। অবশেষে লির এত চেষ্টার পর সে আজকে সফল হতে পেরেছে। এবার পরের দিন সকালে দেখা যায় লি লুমিনকে মন থেকে ধন্যবাদ জানিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে সুমিন ভর্তি রয়েছে। তবে সুমিন এখন অনেকটাই সুস্থ। এরপর লি সুমিনের কাছে এসে অনেক সময় ধরে সুমিনের দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে চিন্তা করে যে ছোট্ট মেয়েটা আসলে তার চাইতেও বেশি সাহসী, আর সুমিনের জন্যই এত বড় অপরাধীরা ধরা পড়েছে। লি তখন সুমিনকে ধন্যবাদ জানিয়ে তার জন্য সেখানে একটি পুতুল রেখে যায়।
আর সুমিনের জ্ঞান ফিরে আসলে সে যখন সেটা দেখতে পায় তখন সে ভীষণ খুশি হয়। এদিকে লি আজ তার মনে অদ্ভুত এক প্রশান্তি নিয়ে তার বাড়িতে ফিরতে থাকে। এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা এরকম কোরিয়ান ড্রামা মুভি বা ফ্যান্টাসি মুভি দেখতে পছন্দ করো তাহলে কমেন্টে জানাতে পারো, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারো যদি সাবস্ক্রাইব করে না থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।